আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল শিক্ষাবিজ্ঞান। তবে এটাকে শুধু একটা বিষয় হিসেবে দেখলে শায়দ ভুল হবে। একদম। আমরা আসলে শিক্ষার বিবর্তনের গল্পটা শুনব। কিভাবে ওই যে পুরনো ধারণাটা ছিল, শিক্ষক সব জানেন আর শিক্ষার্থীরা খালি পাত্র, হ্যাঁ, সেখান থেকে আমরা এমন এক জগতে পৌঁছলাম যেখানে শিশুরাই নিজেদের শেখার চালক। আমাদের কাছে যে নোটগুলো আছে সেগুলো পড়লে পুরো জার্নিটা বেশ পরিষ্কার হয়ে যায়। আর এই যাত্রাটা বোঝা খুব জরুরি, কারণ শিক্ষা তো শুধু কিছু তথ্য দেওয়া নেওয়া নয়, তাই না? না, বিলকুলই না। এর একেবারে মূলে একটা প্রশ্ন আছে, আমরা আসলে কেমন মানুষ এবং কেমন সমাজ তৈরি করতে চাই? অ্যারিস্টটল থেকে গান্ধীজি পর্যন্ত সবাই তো এই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন। ঠিক। আমাদের আলোচনাটাও তাহলে সেই খোঁজেরই একটা অংশ বলা যেতে পারে। অবশ্যই। তাহলে চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। আমাদের নোট বলছে এডুকেশন শব্দটা ল্যাটিন শব্দ এডুকেরে থেকে এসেছে। হ্যাঁ, এডুকেরে, উন্নতার প্রকাশ। তার জ্ঞানটা বাইরে থেকে চাপিয়ে দেওয়ার জিনিস নয়। না না, বরং ভেতর থেকে জাগিয়ে তোলার বিষয়। এর দুটো দিক আছে। একটা হলো ব্যক্তিগত, নিজের প্রতিভা, চরিত্র, ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। আর অন্যটা? আর একটা হলো সামাজিক। একটা প্রজন্মের জ্ঞান, সংস্কৃতি আর যা যা মূল্যবোধ আছে সেগুলোকে পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। একটা ছাড়া অন্যটা কিন্তু অসম্পূর্ণ। আচ্ছা, নোটগুলোতে শিক্ষার 4টে মূল স্তম্ভের কথা বলা হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, পাঠক্রম আর লক্ষ্য, অনেকটা একটা গাড়ির 4টে চাকার মতো, তাই না? ঠিক, একটা ছড়াও চলবে না। লক্ষ্য নিয়ে শিক্ষার আসল লক্ষ্যটা কি হওয়া উচিত? এটা কি ব্যক্তিকে সফল করা, নাকি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া? আমাদের হাতে থাকা সোর্সগুলোতে তো এই নিয়ে বেশ বড় একটা বিতর্ক দেখা যাচ্ছে। এটা শিক্ষার দর্শনের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় বিতর্কগুলোর একটা। তাই হ্যাঁ, একদিকে আছেন জঁ জাক রুশোর মতো চিন্তাবিদরা, যাদের বলা হয় ব্যক্তিতান্ত্রিক। তাদের মতে প্রত্যেক শিশু অসীম সম্ভাবনা নিয়ে জন্মায়। শিক্ষার কাজ হলো সেই ভেতরের মানুষটাকে বিকশিত হতে দেওয়া, তাকে স্বাধীনতা দেওয়া। সমাজ বা রাষ্ট্র সবকিছুই ব্যক্তির বিকাশের জন্য। আর অন্যদিকে কারা আছেন? অন্যদিকে আছেন জন ডিউইয়ের মতো সমাজতান্ত্রিক চিন্তাবিদরা। তারা বলেন মানুষ তো একা বাস করে না, সে সমাজের অংশ। ঠিক। তাই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত এমন নাগরিক তৈরি করা যে সমাজের প্রতি দায়বদ্ধ এবং দেশের উন্নতিতে সাহায্য করতে পারে। তাদের কাছে পুরো ব্যক্তির স্বার্থের চেয়ে সমাজের স্বার্থ বড়। তার এই দুটো চিন্তার একটা টানাপোড়েন চলতেই থাকে। একদম। আর এই টানাপোড়েনেই কিন্তু গত কয়েকশো বছরে শিক্ষার সব নীতি আর পদ্ধতি তৈরি হয়েছে। ব্যাপারটা বেশ মজার তো। তার আমরা যে ধরনের স্কুল বা যে ধরনের বই দেখি, তার পেছনে এই দার্শনিক লড়াইটা কাজ করছে। ঠিক তাই। শিক্ষার লক্ষ্য যাই হোক না কেন, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা রোডম্যাপ তো দরকার। আমাদের নোট বলছে সেই রোডম্যাপটাই হলো পাঠ্যক্রম বা কারিকুলাম। হ্যাঁ। কিন্তু এটা নাকি শুধু বইয়ের তালিকা নয়। একেবারেই নয়, ওটা খুব পুরনো ধারণা। আধুনিক শিক্ষাবিজ্ঞানে পাঠ্যক্রম হল একটা শিশু স্কুলে কাটানোর সময়ের মধ্যে যা যা অভিজ্ঞতা অর্জন করে তার সবকিছু। সবকিছু ক্লাসের পড়া ছাড়াও? হ্যাঁ হ্যাঁ, ক্লাসের পড়া, বন্ধুদের সাথে খেলার মাঠের ঝগড়া বা বন্ধুত্ব, লাইব্রেরিতে বসে গল্পের বই পড়া, বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়া, এই সব কিছুর যোগফলই হল পাঠ্যক্রম। তার সিলেবাস হলো সেই রোডম্যাপের একটা অংশ মাত্র। ঠিক তাই। কানিংহামের একটা বিখ্যাত উক্তি আছে যা বিষয়টা পরিষ্কার করে দেয়। কি সেটা? তিনি বলেছেন, পাঠ্যক্রম হল শিল্পীর হাতে থাকা একটি হাতিয়ার, যা দিয়ে তিনি তার স্টুডিওতে, বিদ্যালয়, তার আদর্শ অনুসারে একটি যন্ত্রকে আকার দেন। দাঁড়ান, এই উপমাটা শুনতে সুন্দর লাগলেও এখানে আমার একটা প্রশ্ন আছে। বলুন। এটা কি শিশুকে একটা নিষ্ক্রিয় বস্তু হিসেবে দেখাচ্ছে না? যেন সে কাদা মাটির মতো, আর শিক্ষক তাকে নিজের ইচ্ছে মতো গড়বেন? চমৎকার একটা প্রশ্ন। এটা তো শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা ঠিক উল্টো কথা বলছে। ঠিক ধরেছেন। আর এখানেই আধুনিক শিক্ষার সঙ্গে পুরনো ধারণার পার্থক্যটা স্পষ্ট হয়। কানিংহামের উক্তিটা পাঠ্যক্রমের গুরুত্ব বোঝানোর জন্য ভালো, কিন্তু আজকের দিনে আমরা অন্যভাবে ভাবি। একদম। আজকের দিনে আমরা শিক্ষককে শিল্পী না ভেবে মালি ভাবতে বেশি পছন্দ করি। মালি? হ্যাঁ, যিনি চারাগাছটাকে নিজের মতো করে বাড়তে সাহায্য করেন, তাকে কেটে ছেটে বনসাই বানিয়ে দেন না। আর আধুনিক পাঠ্যক্রমও সেভাবেই ডিজাইন করা হয়, যেখানে শিশুর সক্রিয় অংশগ্রহণের সুযোগ থাকে। আচ্ছা, এই পাঠ্যক্রম সাজানোর কিছু পদ্ধতির কথা বলা হয়েছে। উল্লম্ব, অনুভূমিক আর বর্তুলাকার।
নামগুলো বেশ খটমটে লাগছে। কিন্তু ধারণাগুলো খুব সহজ। উল্লম্ব বা ভার্টিক্যাল সংগঠন হল মানে মই বেয়ে উপরে ওঠার মতো। সহজ থেকে কঠিন। একদম, একটা বিষয়ের মধ্যেই সহজ থেকে কঠিন ধাপে এগোনো। যেমন আগে আমরা বর্ণের সাথে পরিচিত হই, তারপর শব্দ শিখি, তারপর বাক্য তৈরি করি। এটা হলো উল্লম্ব। বেশ, এটা বোঝা গেল, একটা বিষয়ের গভীরে যাওয়া। কিন্তু জ্ঞান তো শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকে না, বিভিন্ন বিষয়ের মধ্যে সংযোগ তৈরির কি কোনো উপায় আছে? অবশ্যই আছে, আর সেটাই হলো অনুভূমিক বা হরাইজন্টাল সংগঠন। এটা কিভাবে কাজ করে? ধরা যাক ক্লাস 7-এ ইতিহাসে মুঘল যুগ পড়ানো হচ্ছে। দারুণ হয় না যদি একই সপ্তাহে বাংলা ক্লাসে সেই সময়ের সাহিত্য, যেমন বৈষ্ণব পদাবলী। ঠিক, আর অঙ্কন ক্লাসে মুঘল মিনিয়েচার আঁকা শেখানো হয়। এতে ইতিহাসটা শুধু সাল তারিখের তালিকা না থেকে একটা জীবন্ত সময়ে পরিণত হয়। বাহ, জ্ঞানটা বিচ্ছিন্ন দ্বীপের মতো না থেকে একটা মহাদেশের মতো জুড়ে যায়। কি সুন্দর বললেন। ঠিক তাই। এটা তো অসাধারণ একটা ধারণা। তাহলে আর বর্তুলাকার বা স্পাইরাল পদ্ধতিটা কি? নামটা শুনে মনে হচ্ছে এখানে কিছু একটা বারবার ফিরে আসে। ঠিক ধরেছেন। এই পদ্ধতিতে একটা বিষয় বারবার ফিরে আসে, কিন্তু প্রতিবার আরও গভীর আর জটিল স্তরে। একটা উদাহরণ দেওয়া যাক। যেমন একটা শিশু ক্লাস 3তে হয়তো জানল যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। ক্লাস 6 এসে জানল কেন ঘোরে, মহাকর্ষ বলের কারণে। আচ্ছা। আর ক্লাস 9-এ গিয়ে সে হয়তো কেপলারের সূত্র ব্যবহার করে সেই ঘোড়ার অঙ্কটাই কষল। বিষয় কিন্তু একটাই, পৃথিবীর গতি, কিন্তু জ্ঞানটা একটা স্পাইরালের মতো ওপরের দিকে উঠছে। এই স্পাইরাল পদ্ধতিটা শুনতে তো দারুণ, কিন্তু এতে কি শিক্ষার্থীদের বোর হয়ে যাওয়ার ভয় থাকে না? মানে একই জিনিস বারবার পড়তে কার ভালো লাগবে? ভয়টা অমূলক নয়, যদি পড়ানোর ধরনটা একঘেয়ে হয়। ওহো। এখানেই শিক্ষকের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। তিনি যদি প্রতিবার বিষয়টাকে নতুন দৃষ্টিকোণ থেকে নতুন উদাহরণের মাধ্যমে তুলে ধরতে পারেন, তাহলে বোর হওয়ার বদলে শিক্ষার্থীদের মধ্যে একটা দারুণ অনুভূতি তৈরি হয়। কি রকম? ও, এই ব্যাপারটা তো আমি আগেও পড়েছি, কিন্তু এভাবে তো কখনো ভাবিনি। এটা তাদের আত্মবিশ্বাস বাড়ায়। এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হচ্ছে, শিক্ষার ফোকাসটা ধীরে ধীরে বিষয়বস্তু থেকে শিক্ষার্থীর দিকে সরে আসছে। আর এখানেই তো আধুনিক শিক্ষার আসল বিপ্লবটা শুরু হচ্ছে, তাই না? একদম, শিশুকেন্দ্রিক শিক্ষা। এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম সেগুলো ছিল তত্ত্ব। এবার আমরা দেখব সেই তথ্যগুলো কিভাবে ক্লাসরুমে প্রাণ পেয়েছে। ঠিক। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত কয়েকটি পদ্ধতির কথা না বললেই নয়। যেমন ধরুন ফ্রেডরিক ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন। শিশুদের বাগান, আহা, নামটা শুনবেই মন ভালো হয়ে যায়। ঠিক তাই, ফ্রয়েবেলের দর্শনটাই ছিল খুব কাব্যিক। তিনি স্কুলকে ভাবতেন বাগান, শিশুকে চারাগাছ আর শিক্ষককে মালি। আমরা একটু আগে মালির উপমাটা ব্যবহার করছিলাম। হ্যাঁ, মালির কাজ চারাগাছকে নিজের মতো করে বড় হতে সাহায্য করা, তাকে ভালোবাসা আর যত্ন দিয়ে পরিচর্যা করা। কিন্ডারগার্টেনে খেলা, গান, ছড়া আর কিছু বিশেষ খেলনা, যেগুলোকে তিনি বলতেন উপহার বা গিফটস। একদম, এগুলো ব্যবহার করে শিশুদের স্বাভাবিক বিকাশে সাহায্য করা হতো। কোনো জোর জবরদস্তি নেই, শুধু আনন্দের মাধ্যমে শেখা। আর ডক্টর মারিয়া মন্টেসরি পদ্ধতি, সেটাও তো বিশ্বজুড়ে খুব পরিচিত। তার পদ্ধতিতে নাকি শিক্ষকের ভূমিকা প্রায় নেই বললেই চলে। প্রায় নেই বললে একটু ভুল হবে। ভূমিকাটা আছে, কিন্তু সেটা একেবারে অন্যরকম। কি রকম? মন্টেসরি পদ্ধতিতে মূল জোর দেওয়া হয় শিশুর স্বাধীনতা আর স্বশিক্ষার ওপর। শিশুরা নিজেদের পছন্দমতো কাজ বেছে নেয় এবং সম্পূর্ণ নিজের গতিতে শেখে। তাহলে শিক্ষক কি করেন? এখানে শিক্ষককে বলা হয় ডাইরেক্ট্রেস বা নির্দেশক। তার কাজ হল পরিবেশটা তৈরি করে দেওয়া এবং শিশুকে পর্যবেক্ষণ করা। তিনি সরাসরি কিছু শেখান না। তাহলে শিশুরা শেখে কিভাবে? শেখে বিশেষ কিছু শিক্ষামূলক সরঞ্জাম বা ডিডাকটিক অ্যাপারেটাসের মাধ্যমে। এই সরঞ্জামগুলো এমনভাবে ডিজাইন করা যে শিশুরা কাজ করতে করতে নিজেদের ভুল নিজেরাই ধরতে পারে। আর সংশোধন করতেও পারে? হ্যাঁ, যেমন একটা পাজল যদি ভুলভাবে মেলানো হয়, তাহলে একটা টুকরো বাইরে থেকে যাবে। শিশুটা নিজেই বুঝবে কোথাও ভুল হয়েছে। এই ভুল থেকে শেখা এবং আত্মসংশোধনের ক্ষমতা তৈরি করাই মন্তেসরি পদ্ধতির মূল ভিত্তি। বাহ, তার মানে এখানে ক্ষমতাটা পুরোপুরি শিশুর হাতে।
এই প্রসঙ্গে আরেকটা পদ্ধতির কথা মনে পড়ছে, প্রজেক্ট পদ্ধতি। কিলপ্যাট্রিকের প্রজেক্ট পদ্ধতি। হ্যাঁ, আমার মনে আছে স্কুলে আমাদের একটা প্রজেক্ট করতে দেওয়া হয়েছিল। আমরা তেমন কিছুই শিখিনি, শুধু ইন্টারনেট থেকে কপি করে জমা দিয়েছিলাম। কিলপ্যাট্রিকের পদ্ধতিটা কি এর থেকে আলাদা? আপনার অভিজ্ঞতাটা লাখ লাখ ছাত্রছাত্রীর অভিজ্ঞতা, আর এখানেই কিলপ্যাট্রিকের পদ্ধতির সাথে আমাদের স্কুলগুলোর প্রজেক্টের পার্থক্য। জন ডিউইর শিষ্য কিলপ্যাট্রিকের প্রজেক্ট পদ্ধতি হল লার্নিং বাই ডুইং বা করে শেখার চূড়ান্ত উদাহরণ। এখানে শিক্ষার্থীরা কোনো একটা বাস্তব উদ্দেশ্যমূলক সমস্যা বেছে নেয়। যেমন ধরা যাক, স্কুলের লাইব্রেরিটা অগোছালো, সেটাকে কিভাবে আরও ব্যবহার বান্ধব করা যায়, এটা একটা বাস্তব সমস্যা, তাই না? হ্যাঁ, অবশ্যই। ঠিক, এরপর শিক্ষার্থীরা নিজেরাই দলবদ্ধভাবে পরিকল্পনা করবে, বাজেট তৈরি করবে, হয়তো স্কুলের প্রধান শিক্ষকের সাথে মিটিং করবে, বইগুলোকে বিষয় অনুযায়ী সাজাবে, নতুন লেবেল লাগাবে। তার মানে একটা কাজ করতে গিয়ে অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে। অজান্তেই গণিত, ব্যবস্থাপনা, দলবদ্ধভাবে কাজ করার মতো সামাজিক দক্ষতা সব শিখে ফেলবে। আর যেহেতু কাজটা তাদের নিজেদের, তাই কপি পেস্ট করার প্রশ্নই ওঠে না। ঠিক, এখানে শেখাটা একটা বাই প্রোডাক্ট। একদম। এই প্রজেক্ট পদ্ধতিটা তো জন ডিউইর সেই সমাজতান্ত্রিক দর্শনের সরাসরি প্রতিফলন, তাই না? কারণ এখানে শিশুরা একা নয়, দলবদ্ধভাবে সমাজের কোনো একটা সমস্যার সমাধান করছে। অসাধারণ সংযোগ। ঠিক তাই, ডিউই বিশ্বাস করতেন স্কুল হল সমাজেরই একটা ছোট্ট সংস্করণ। আর তাই স্কুলে বসেই সামাজিক সমস্যা সমাধানের অভ্যাস করতে হবে। ঠিক। আবার দেখুন, মহাত্মা গান্ধীর নয়তালিম বা বুনিয়াবী শিক্ষার ধারণার মধ্যেও কিন্তু এই করে শেখা আর সামাজিকতার ধারণাটা খুব শক্তিশালী আছে। হ্যাঁ, উনি তো কোনো একটা হস্তশিল্পের মাধ্যমে শিক্ষাদানের কথা বলেছিলেন। ঠিক, গান্ধীজি চেয়েছিলেন শিক্ষা জীবনের সঙ্গে যুক্ত হোক, পুঁথিগত বিদ্যার খাঁচায় বন্দী না থাকুক। তার পদ্ধতিতে শিশুরা সুতো কাটা, তাঁত বোনা বা চাষ করার মতো কোনো একটা উৎপাদনশীল কাজ শিখবে। আর সেই কাজের সূত্র ধরেই বাকি বিষয়গুলো শেখানো হবে। হ্যাঁ, যেমন তুলো চাষের ইতিহাস পড়ানোর সময় ভারতের ভূগোল আর অর্থনীতির কথাও চলে আসবে। এর দুটো বড় উদ্দেশ্য ছিল: এক, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করা, আর দুই, শিক্ষাকে এমনভাবে তৈরি করা যাতে শিক্ষার্থীরা স্বাবলম্বী হতে পারে। তাহলে দেখুন, এই যে এতগুলো পদ্ধতির কথা আমরা আলোচনা করলাম, কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী, প্রজেক্ট পদ্ধতি, নয়তালিম, এগুলোর মধ্যে একটা সাধারণ সুতো আছে। কি সেটা? ফ্রোয়েবেল শিশুকে বাগানের চারাগাছ ভাবছেন, মন্তেশ্বরী তাকে দিচ্ছেন নিজের কাজ বেছে নেওয়ার স্বাধীনতা, কিলপ্যাট্রিক তাকে বাস্তব সমস্যা সমাধানের দায়িত্ব দিচ্ছেন, আর গান্ধীজি তাকে স্বাবলম্বী হতে শেখাচ্ছেন। প্রত্যেক ক্ষেত্রেই ক্ষমতাটা শিক্ষকের হাত থেকে ধীরে ধীরে শিশুর হাতে চলে আসছে। এটাই আধুনিক শিক্ষার আসল বিপ্লব, ক্ষমতারই হস্তান্তর। একদম ঠিক পয়েন্টটা ধরেছেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসছে। যদি শিশুদের হাতে এত ক্ষমতা আর স্বাধীনতা দেওয়া হয়, তাহলে ক্লাসের শৃঙ্খলা বজায় থাকবে কিভাবে? খুব জরুরি প্রশ্ন। স্বাধীনতা আর শৃঙ্খলা, এই দুটোকে তো সবসময় পরস্পরের শত্রু হিসেবেই দেখা হয়। এবং এটাই শিক্ষার সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটা। আধুনিক শিক্ষাবিজ্ঞান বলে স্বাধীনতা আর শৃঙ্খলা শত্রু নয়, বরং একে অপরের পরিপূরক। তাই নাকি? হ্যাঁ, প্রথমত আমাদের শৃঙ্খলা বা ডিসিপ্লিন শব্দটার অর্থ বুঝতে হবে। এটা ল্যাটিন শব্দ ডিসিপ্লিনা থেকে এসেছে, যার আসল মানে হল শিক্ষা বা প্রশিক্ষণ, শাস্তি নয়। ভিত্তি ছিল ভয় আর শিক্ষকের কর্তৃত্ব। শিক্ষক ছিলেন শাসকের মতো, আর শিক্ষার্থীরা প্রজা। নিয়ম ভাঙলেই শাস্তি। ঠিক, কিন্তু আধুনিক বা মুক্ত শৃঙ্খলা আসে ভেতর থেকে। একে বলা হয় আত্মশৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিন। এটা জোর করে চাপিয়ে দেওয়া যায় না। তাহলে এটা তৈরি হয় কিভাবে? এটা তৈরি হয় শিশুর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। যখন শিশুরা এমন কোনো কাজে মগ্ন থাকে যা তাদের কাছে আকর্ষণীয় ও অর্থবহ, তখন বিশৃঙ্খলা সৃষ্টির চিন্তাই তাদের মাথায় আসে না। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, একটা বাচ্চা যদি ক্লাসে উঠে হেঁটে বেড়ায়, গতানুগতিক শিক্ষক তাকে ধমক দিয়ে বসিয়ে দেবেন। কিন্তু আধুনিক শিক্ষক হয়তো ভাববেন, ওর কি মনোযোগের সমস্যা হচ্ছে? ঠিক, বা ও যে কাজটা করছে সেটা ওর জন্য যথেষ্ট আকর্ষণীয় নয়। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই আসল, তাই তো? অর্থাৎ সমস্যাটা শিশুর নয়, পরিবেশের বা পদ্ধতির হতে পারে। একদম। আধুনিক শৃঙ্খলার ধারণায় শিক্ষক শাসক নন, তিনি একজন বন্ধু, পথপ্রদর্শক এবং সহায়তাকারী।
এখানে শিশুরা অনেক সময় নিজেরাই নিয়ম তৈরি করে। যেমন ছাত্র সংসদ বা সেলফ গভর্নমেন্টের মাধ্যমে। ঠিক। যখন তারা অনুভব করে যে নিয়মগুলো তাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি, বরং সেগুলো তাদের নিজেদের ভালোর জন্যই তৈরি, তখন তারা নিজেরাই সেই নিয়মগুলো মেনে চলে। এই শৃঙ্খলা ভয় থেকে আসে না, আসে দায়িত্ববোধ আর ভালোবাসা থেকে। তাহলে আমাদের পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, যা দাঁড়ালো তা হলো শিক্ষা শুধু কিছু তথ্য মুখস্থ করা নয়। না। এটা শিশুর শারীরিক, মানসিক, সামাজিক এবং নৈতিক সব দিকের বিকাশের একটি সামগ্রিক প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ার কেন্দ্রে থাকবে শিশু নিজে। অবশ্যই। আধুনিক শিক্ষা ব্যবস্থা শিশুকে একটা খালি পাত্র হিসেবে দেখে না, যাকে জ্ঞান দিয়ে ভর্তি করতে হবে, বরং তাকে একজন সক্রিয় অভিযাত্রী হিসেবে দেখতে চায়, যে নিজের অভিজ্ঞতা আর অনুসন্ধানের মাধ্যমে প্রতিনিয়ত শিখছে। এই আলোচনা শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। বলুন, এখন আমরা এমন একটি ডিজিটাল যুগে বাস করছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টিউটর ক্রমশ সহজলভ্য হচ্ছে, যা প্রত্যেক শিশুর শেখার গতি আর ধরনকে আলাদাভাবে ট্র্যাক করতে পারে। ঠিক। এই পরিস্থিতিতে আমাদেরকে শিক্ষার কোন একটি নির্দিষ্ট সেরা পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা করা উচিত, নাকি শিক্ষার ভবিষ্যৎ হল এই সমস্ত মহান দর্শন থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আর নিজস্ব সম্পূর্ণ ব্যক্তিগতীকৃত একটি শেখার পথ তৈরি করা, যেখানে শিক্ষক, প্রযুক্তি এবং শিশুর স্বাধীনতা একসাথে কাজ করবে?